নমস্কার, আমি তপন মিত্র আবার আপনাদের কাছে ফিরে এলাম। বৃদ্ধাশ্রম থেকে বলছি তার দ্বিতীয় পর্বটি নিয়ে। তাহলে শুরু করা যাক। বৃদ্ধাশ্রম থেকে বলছি পর্ব 2। আমার বৃদ্ধাশ্রমের এই নতুন ঠিকানা বাসস্থানে ঘুম ভাঙে নানান পাখির কলতানে। কোকিল ও অন্যান্য অনেক অজানা পাখি গান গেয়ে শীষ দিয়ে জানিয়ে দেয় সকাল হলো, ওই দেখো সূর্য তার নরম আলোয় আলোকিত করেছে চরাচর। ঠাকুরপুকুর মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে 15 মিনিট দূরত্বে এমন যে একটা পাড়া আছে, এখানে না এলে কোনোদিন তা জানতেই পারতাম না। প্রচুর গাছগাছালি পরিবৃত এই পাড়ায় দোতলা 3তলা বাড়ির সংখ্যাও অগন্তি। আমার ঘরের জানলার পাশে 1 হাত দূরত্বে একটি ডুমুর গাছ ও একটি নিম গাছ। ছোটবেলায় শুনেছিলাম এই 2 গাছে ভূতেরা আস্তানা গাড়ে। কখনো কখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলে মিটমিট করে তাকিয়ে দেখি ওই গাছ দুটিতে কেউ সাদা শাড়ি পরে পা দোলাচ্ছে না তো। অন্ধকারে ঠিক ঠাহর করতে পারি না। নতুন ঠিকানায় 13 পার হয়ে গেল। রোজই সকাল 6:30টায় ঘুম থেকে উঠে হাঁটা লাগাই ডায়মন্ড হারবার রোডের উদ্দেশ্যে। 15 মিনিটেই পৌঁছে যাই ঠাকুরপুকুর থানার পার্শ্ববর্তী চায়ের দোকানে। সেখানে একটু গল্প গাছা করে চা পান করে আবার ফিরে আসি আমার আস্তানায়। গতকাল এই আবাসের মালিক এসেছিলেন আমার ঘরে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই খোঁজ খবর নিতে। নানান কথাবার্তার পর আমি কথায় কথায় তাকে জিজ্ঞাসা করলাম, কাল মাঝরাতে কেউ জানলায় ঠকঠক করে আওয়াজ করছিল বলে মনে হলো। ভূত টুত আছে নাকি মশাই? আমার কথা শুনে তিনি হো হো করে হেসে উঠলেন, বললেন, ভূত টুত কিছু নয়, জোরে বাতাস দিলে ওই ডুমুর গাছের ডালপালা জানলায় ধাক্কা মারে। আমি ওর কথা শুনলাম বটে, তবে সেই কথায় ঠিক মতো কনফিডেন্স পেলাম না। এবার এই বৃদ্ধাশ্রমটির একটি ভৌগোলিক বর্ণনা দেওয়া যাক। মূল প্রবেশ পথ, যেটি সর্বদা তালা দেওয়া থাকে। কেউ এলে বা বেরোতে চাইলে তালা খুলে দেওয়া হয়। এই দরজা দিয়ে প্রবেশ করলে প্রথমেই রিসেপশনের পেছনে একটি ঘর, যেটিতে আমি অবস্থান করছিলাম তখন। রিসেপশনের ডান দিকে বৃদ্ধাশ্রমের মূল অংশ, যেটি ভারী পর্দা দিয়ে ঢাকা। সে পর্দা সরিয়ে ভিতরে ঢুকলে প্রথমেই বাঁ দিকে আবাসনের রান্নাঘর। একটু এগিয়ে ডান দিকে একটি বিশাল হলঘর। সেখানে অনেকগুলি লোহার খাটে অস্থি চর্মসার কিছু বৃদ্ধা শুয়ে আছেন। দেখলেই বোঝা যায় এরা চলৎ শক্তিহীন। শেষ দিনের জন্য অপেক্ষা করা ছাড়া এদের আর কিছুই করার নেই। সেখানে একটি খাটে আবার 27-28 বছরের এক সুপুরুষ যুবককেও বসে থাকতে দেখলাম। এর কথা পরে আমি বিশদে আপনাদের বলবো। এই হলঘরটির পরে পাশে বেশ কয়েকটি ছোট ছোট ঘর, যেখানে কোনো ঘরের 3 জন মহিলা বা 3 জন পুরুষের অবস্থান। রান্নাঘরের উল্টো দিকে দোতলায় ওঠার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলে প্রথমেই আবাসনের মালিকের কোয়ার্টার। 3টি ঘর নিয়ে তিনি থাকেন তার পরিবার নিয়ে।
ডান দিকে ঘুরলে বিরাট হল ঘর, তার দুপাশে ছোট ছোট ঘর, সেখানেও সব ঘরে কোনো ঘরে 3জন মহিলা বা 3জন পুরুষের অবস্থান। 3 তলায় একটি ঘর, যেখানে একজন পুরুষ বা একজন মহিলা একাই থাকতে পারেন। পাশে সুবিশাল ছাদ, যেখানে জামা কাপড় মেলা ও অন্যান্য কাজে ব্যবহৃত হয়। আবাসিকের এখানে সকাল সন্ধ্যা পায়চারি করে বেড়ান বৃদ্ধ বৃদ্ধারা। এই হলো মোটামুটি আবাসনের চিত্র। খুব শীঘ্রই এইসব আবাসিকদের সঙ্গে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব। সেদিন মাঝরাতে আবার লোডশেডিং হলো। আজকাল লোডশেডিং প্রায় উঠেই গেছে। রাতে ঘরে আলো জ্বেলে শুই, হঠাৎ পাখা আলো নিভে যাওয়াতে ঘুম ভেঙে গেল। এবছর বসন্তেও শীতের আমেজ, তাই পাখা বন্ধ হওয়াতে কোনো অসুবিধে হলো না বটে, কিন্তু অন্ধকার ঘরে একটা অস্বস্তি তো হয়। অপেক্ষা করতে লাগলাম কখন আলো আসে। 1 ঘন্টা পার হয়ে গেল, তবু আলো আসার নাম নেই। জানলার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালাম। সেখানেও আবছা অন্ধকার, প্রায় কিছুই ঠাওর করা যাচ্ছে না। হঠাৎ মনে হলো জানলার পাশের ডুমুর গাছে একটা কাক বসে আছে। এত রাতে কাক? নিশ্চয় চোখের ভুল। ভালো করে তাকিয়ে দেখলাম, ওই তো একটা কাক জড়সড় হয়ে ডালে বসে আছে মনে হলো। আমি জানলার স্লাইডিং পাল্লা খুলে হাত নেড়ে কাকটাকে তাড়াবার চেষ্টা করলাম। হুস হুস। অন্ধকারে শুয়ে আছি আর নানা কথা ভাবছি। চারদিক নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই, যেন প্রেতপুরী। হঠাৎ একটা কুঁই কুঁই শব্দ কানে এলো। আবাসনের দোতলাই শব্দটির উৎস। ভালো করে শুনলাম, বুঝতে পারলাম কোনো এক অসহায় মহিলা সুর করে একটানা কেঁদে চলেছেন। মা কাঁদছেন। দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানালে খুশি হব। এছাড়াও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই পরের পর্বটি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।